মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করতেন অনেকটা নিরপেক্ষ অথবা অনেকটা মানে সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশীর প্রতি উনার মনোভাব ছিল আমরা যা দেখেছি। কিন্তু এই যে বিজেপির যে ভদ্রলোক এখন দায়িত্ব নিতে যাচ্ছেন, ইনি অত্যন্ত উগ্রবাদী। বাংলাদেশীদের ওখানে আস্থায় রাখবে না, বাংলাদেশীদেরকে তারা থাকতে দিবে না। তো এখন দেখি আওয়ামী লীগের যারা কলকাতায় আছে, এরকম কয়েক হাজার আমাদের জানা মতে কয়েক হাজার বা যত লোক ওখানে আছে, তাদের ব্যাপারে উনার কি চিন্তা ভাবনা বা উনার কি মতবাদ সেটাও দেখার বিষয় আছে। 5টি বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে, তার মধ্যে প্রায় 3টি বিধানসভাতে আবার বিজেপি ক্ষমতায় আসলো। পশ্চিমবঙ্গ, আসাম এবং আপনি যদি বলেন পদুচেরি, 3টেই বিধানসভায় বিজেপি ক্ষমতায়। তাদের যে উত্থান ঘটছে এটা স্পষ্ট। তাই উত্থান ঘটছে কি কারণে? তারা ধর্মকে প্রাধান্য দিচ্ছে। হিন্দু রাজত্ব কায়েম করা, রাম রাজত্ব কায়েম করা, রাম রাজ। বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে, যেটাকে পশ্চিমবঙ্গে বলা হয় যে পশ্চিমবঙ্গের বাঙালিরা সাধারণত একটু লিবারেল, তারা ধর্মভিত্তিক রাজনীতিকে তেমন পছন্দ করে না, তারা মাঝামাঝি থাকতে পছন্দ করে। কিন্তু তারপরেও দেখলাম আমরা এই পশ্চিমবঙ্গে বিজেপি উত্থান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন বিজেপি তার যত ধরনের গভর্নমেন্টের ডিপার্টমেন্ট সবগুলো কাজে লাগিয়েছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে। কিন্তু বিজেপির এই পশ্চিমবঙ্গ উত্থানের কারণে আপনার কি মনে হয় যে ভারতীয় রাজনীতি তথা এই ভারতের প্রতিবেশী রাজনীতিতে বিজেপির আরো বেশি ডমিনেটিং পাওয়া শুরু হবে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ভারতে যেটা হয়েছে এটা আমাদের দেখতে হবে। কারণ হলো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করতেন আ আ অনেকটা নিরপেক্ষ অথবা অনেকটা মানে সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশীর প্রতি উনার মনোভাব ছিল আমরা যা দেখেছি। কিন্তু এই যে বিজেপির যে ভদ্রলোক এখন দায়িত্ব নিতে যাচ্ছেন, ইনি অত্যন্ত উগ্রবাদী এবং কথাবার্তায় অত্যন্ত উগ্রবাদ প্রকাশ করে। এবং আমার ধারণা এখানে আমাদের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। কারণ উনি বাংলাদেশীদের তো পছন্দই করে না এবং বাংলাদেশীদেরকে বের করে দেওয়া বা বাংলাদেশীদের সাথে কোনো কিছু না করা, এটাই তার রাজনীতির মূল লক্ষ্য ছিল। এখন দেখার বিষয় হলো যে ক্ষমতায় যাওয়ার পর সে সেই বিষয়টা নিয়ে কি দেখায়। বিরোধী দলে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তো আসল আসল টের পাওয়া যায় যে ক্ষমতা কি জিনিস বা এটা ক্ষমতাকে মেইনটেইন করতে হলে কি লাগে। এটা আমাদের দেখার বিষয়। আরেকটা দেখার বিষয় যে এই সে তো নো টলারেন্স ফরেন, মানে বাংলাদেশীদের ওখানে আস্থায় রাখবে না, বাংলাদেশীদেরকে তারা থাকতে দিবে না। তো এখন দেখি আওয়ামী লীগের যারা কলকাতায় আছে, এরকম কয়েক হাজার আমাদের জানা মতে কয়েক হাজার বা যত লোক ওখানে আছে, তাদের ব্যাপারে উনার কি চিন্তা ভাবনা বা উনার কি মতবাদ সেটাও দেখার বিষয় আছে। আর এই এইটাতে আমার কাছে কেন জানি মনে হয় যদি তারা সহনশীলতা রাজনীতি না আসে উগ্রবাদকে আগিয়ে দেয়, তাহলে সেটার জন্য আমাদের জন্যও ভালো হবে না, তাদের জন্যও ভালো হবে না। এটা আরো চরম খারাপের পরিস্থিতির দিকে যাবে। আরেকটা জিনিস দেখলাম একটু আগে পেপারে যে রাহুল গান্ধীও বলল যে ১০০ সিটে নাকি ইঞ্জিনিয়ারিং করেছে। ব্যাপারটা আমি ক্লিয়ার না। কিভাবে ইঞ্জিনিয়ারিং করলো, কেমনে কি ডিটেইলস না জানা পর্যন্ত কোনো কিছু বলা যাবে না। তবে আমার কাছে মনে হয় যে এটা একটা বিশাল ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ১৫ বছরের শাসনের অবসান হতে চলল। এখন আমাদের দেখতে হবে আমাদের প্রতিবেশীর প্রতি তাদের কি মনোভাব বা কি যা আগে তারা দেখিয়েছে তা খুবই উদ্ধত্যপূর্ণ, অত্যন্ত উগ্রবাদী। তো সেটা হলে তো কাজ হবে না। কারণ এখন তো আর আওয়ামী লীগের সরকার নাই যে উনারা যা বলবে তাই হবে। এখন তো সেটা হবে না। ভারতীয় গণতন্ত্রের কথাই বলতে চাই, যেমন 5টি বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে, তার মধ্যে প্রায় 3টি বিধানসভাতে আবার বিজেপি ক্ষমতায় আসলো। পশ্চিমবঙ্গ, আসাম এবং আপনি যদি বলেন পদুচেরি, 3টেই বিধানসভায় বিজেপি ক্ষমতায়। তার সঙ্গে কেরলে বাম রাজনীতি ধ্বংস, বাম শেষ, কংগ্রেস ক্ষমতায় আসলো। এবং সবচেয়ে আকর্ষণীয় যদি তামিলনাড়ুতে প্রথমবারের মতো থালাপতি বিজয় মোদির বিরুদ্ধে কথা বলে উনি ক্ষমতায় আসতে যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে ভারতীয় রাজনীতিতে যেভাবে ভারতের ম্যাপের মধ্যে বিজেপি এবং মোদি, অমিত শাহ যেভাবে তাদের সবগুলো রাজ্য দখল করছে, সেক্ষেত্রে এক
দলের রাজনীতির দিকে ভারত যাচ্ছে কিনা প্রথমত, দ্বিতীয় হচ্ছে যে রিজিওনাল দলগুলো বিশেষ করে আম আদমি পার্টি দিল্লিতে ধ্বংস হয়ে যাবার পরে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ও শেষ, তার মানে মোদিকে চ্যালেঞ্জ জানানোর মতো আর কি কোনো রিজিওনাল পার্টি থাকলো না এখন শুধুমাত্র থালাপতি বিজয় ছাড়া? আপনি কি মনে করেন? না, সেটা এই মুহূর্তে একেবারে এক নিঃশ্বাসে বলে ফেলা যায় না। একটা নির্বাচনী বিজয় হয়েছেন, এর আগে সেন্টারে পরপর 3টা লোকসভা নির্বাচনে দুটোতে ওনারা মেজরিটি পেয়েছিলেন। এই সর্বশেষটা তারা মেজরিটি পাননি, কিন্তু কোয়ালিশন করে ক্ষমতায় আছেন। তবে তাদের যে উত্থান করছে এটা স্পষ্ট। তাই উত্থান করছে কি কারণে? তারা ধর্মকে প্রাধান্য দিচ্ছে। হিন্দু রাজত্ব কায়েম করা, রাম রাজত্ব কায়েম করা, রাম রাজ, জিও জিও রাম জিও, এই ধরনের স্লোগান ইত্যাদি। যাই হোক, এটা একটা। আপনার মনে আছে কয়েক বছর আগে যখন আরেকটা নির্বাচন হল, লোকসভা নির্বাচন, তখন এই যে ইয়েতে বারাণসীতে যে অযোধ্যায় তিনি রামের একটা মানে বিশাল করে মন্দির তৈরি করেছেন, যেখানে ইয়ে ছিল, মুসলমানদের বাবরি মসজিদ ছিল, ধ্বংস করা হয়েছিল, এবং সেই ধ্বংসের ব্যাপারে তিনিও নেতৃত্ব দিয়েছিলেন। যাই হোক, সেখানে মসজিদ তারা মন্দির করেছেন বিশাল করে রামের মানে শিশু রামের মূর্তি তৈরি করেছেন, প্রতিমূর্তি খুব চমৎকার করে, বিরাট করে, সম্ভবত সোনা দিয়ে ইত্যাদি এত কিছু করেছেন। বিরাট রেল স্টেশন করেছেন, বিরাট পর্যটন কেন্দ্র করেছেন, বিরাট এয়ারপোর্ট করেছেন। কিন্তু ওই অযোধ্যার ওই সিটেই মানে মানে বিজেপি হেরে গেছে। ফলে ওইটা একেবারে এক ধর্মীয় একটা পিলগ্রিমেজের কেন্দ্র জায়গা সেটা। সেইখানে এত কিছুর করার পর তিনি হেরে গেছেন। ফলে ইলেকশনে জিতে গেছেন বলে একেবারে ওভারনাইট ভারত তার কবলিত হয়ে গেল, এইটা মানে এক নিঃশ্বাসে বলা যায় না। তবে তাদের আধিপত্য আরো বাড়লো।